উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আজকে ফ্যাসিবাদ বিলোপ হওয়ার 1.5 মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। রাষ্ট্রপতির পদ নিয়ে এই মুহূর্তে সীমাহীন বিতর্ক চলছে। বিতর্ক চলছে সংবিধান নিয়ে, এবং বিতর্ক শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ নিয়ে। যারা আন্দোলনের পক্ষের লোক, তাদের 1 নম্বর দাবি এবং 1 নম্বর পরামর্শ হলো কাল বিলম্ব না করে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনা। আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত, কারণ এই মুহূর্তে যে ব্যক্তিটা রাষ্ট্র ক্ষমতার প্রধান চেয়ারটায় বসে আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কে? আমেরিকার খুবই মিত্র, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে নোবেল লয়ের থেকে শুরু করে আমেরিকার যতগুলো নামি দামি বা হাই প্রোফাইল ক্যারেক্টার আছেন, প্রত্যেকের কাছে একটা শ্রদ্ধার মানুষ। মোদি যে পৃথিবীর সব থেকে বোকা প্রধানমন্ত্রী, এটা একবার না 10 বার বলছি, এবং গুগল সার্চে কিন্তু এটাই আসে, পৃথিবীর সব থেকে বোকা প্রধানমন্ত্রী হচ্ছে মোদি। এর মতো বোকা একজন মানুষকে কিভাবে ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশ, পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ, প্রধানমন্ত্রী হিসাবে রাখে? গতকালই 2টা খবর এসেছে শেখ হাসিনাকে নিয়ে। আমি মনে করি এই দুটোর ব্যাপারে একটু কথা বলা দরকার, এবং ভারতের অ্যাটিটিউড টুয়ার্ডস শেখ হাসিনা আমাদের বুঝতে সাহায্য করবে, এবং আমরা জনগণ কি চাই সেটা একটু আমাদের বলা দরকার। একটা খবর হচ্ছে, যেটা আসিফ নজরুল আইন বিষয়ক উপদেষ্টা, তিনি আরো অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন, কিন্তু এটাই তার প্রধান মন্ত্রণালয়, প্রথম তিনি সেখানেই ছিলেন। তিনি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত থেকে ফেরত চাওয়া হবে। গতকাল একটা ব্রিফিংয়ে তিনি এরকম বলেছেন। তিনি অবশেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আল্লামা মামুনুল হক সাহেব আজকে তাকে ইঙ্গিত করে কঠিন হুঙ্কার দিয়েছে এবং তাকে সতর্ক করেছে। আপনারা হয়তো অবাক হবেন যে হঠাৎ করে আল্লামা মামুনুল হক সাহেব কেন তাকে এরকমভাবে সতর্ক করলেন। প্রিয় দর্শক শ্রোতা, একটু খুলে বলছি আপনাদেরকে। আল্লামা মামুনুল হককে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুকে, সাথে সাথে পরের দিন রেস্ট্রিকশন হয়ে যায়। যেই পেজে আমি প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করেছি, সেই পেজটা জীবন্তরে হারিয়েছি আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে একটা ভিডিও দেওয়ার কারণে। তাহলে বুঝতেই পারছেন, শেখ হাসিনা থাকাকালীন আল্লামা মামুনুল হক সাহেবের ছবি অথবা তাকে নিয়ে যদি কোনো ভিডিও বানানো যেত, সাথে সাথে সেটা রেস্ট্রিকশন হয়ে যেত। তো এখন যেহেতু তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম রয়েছেন, তাই নাহিদ ইসলামকে উল্লেখ করে তিনি বলেছেন যে এই আমার নাম দিলে বা আমার ছবি দিলে যে রেস্ট্রিকশন আসে, এটা তুলে দিতে হবে। আপনারা কে কে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকে আর কথা বাড়াবো না, মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া, সেই ভিডিওগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, ভিডিও শুরুতে দেখেছেন শিরোনামগুলো, এখন আমরা এক এক করে চলুন বিস্তারিত দেখে আসি। রাষ্ট্রপতির পদ নিয়ে এই মুহূর্তে সীমাহীন বিতর্ক চলছে। বিতর্ক চলছে সংবিধান নিয়ে, এবং বিতর্ক শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ নিয়ে। যারা আন্দোলনের পক্ষের লোক, তাদের 1 নম্বর দাবি এবং 1 নম্বর পরামর্শ হলো কাল বিলম্ব না করে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনা। এখানে এই রাষ্ট্রপতির পদটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এটি গ্রহণ করতে পারেন, অথবা তিনি তার পছন্দ মতো কাউকে দিতে পারেন। এটা এক পক্ষ বলার চেষ্টা করছেন। অপরপক্ষে বলার চেষ্টা করছেন যে যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের ফসল, এখানে আসলে সংবিধান জরুরি নয়, প্রয়োজনই নেই। জরুরি তো বাদ, প্রথমত প্রয়োজন নেই। এর কারণ হলো আমাদের সংবিধানের যে প্রচলিত বিধিবিধান, সেই বিধিবিধান অনুযায়ী শাসনতন্ত্র, প্রজাতন্ত্র কিংবা জনজীবন, এখানে রাষ্ট্রের অংশগ্রহণ থেকে শুরু করে যা কিছু আছে, এটার একটা ধারাবাহিকতা থাকে। এখন দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চলছে, তো সেখানে স্পিকারের একটা ভূমিকা থাকে, সংসদের একটা ভূমিকা থাকে, ইলেকশন কমিশনের একটা ভূমিকা থাকে, প্রধানমন্ত্রীর ভূমিকা থাকে, রাষ্ট্রপতির ভূমিকা থাকে, সব মিলিয়ে সব কিছু একটা ধারাবাহিকতা থাকে এবং একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেকশন থাকে। তো এই গণঅভ্যুত্থানের ফলে সবগুলো কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নেই। ডেপুটি স্পিকার কারারুদ্ধ, স্পিকার পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। রাষ্ট্রপতি আইসিইউতে আছেন, বলতে গেলে মানে তার কর্মকাণ্ড আইসিইউতে আছে। তিনি কার কথায় চলছেন, কী করছেন, তার ক্ষমতা কতটুকু আমরা কেউ আন্দাজ করতে পারছি না। তো এইরকম একটি হ্যাফাজার্ড অবস্থার মধ্যে যদি আমাদের যে বর্তমান সংবিধান যেটি রয়েছে, এক্সিস্টিং কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের এমন কতগুলো ধারা উপধারা রয়েছে, সেই উপধারা যদি আগামীতেও এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হয় আন্ডার দিস কনস্টিটিউশন, তাহলে বর্তমান যারা আছেন তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বেন। এবং আমরা এই আলোচনাগুলো করছি, করার সঙ্গে সঙ্গে তারা যারা শুনছেন, রাষ্ট্র পরিচালনায় যারা নিযুক্ত, তাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে, আতঙ্ক কাজ করছে, এবং তারা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন,
তারপরে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিচ্ছে, জড়তা দেখা দিচ্ছে, এবং আমরা সেই তাদের জড়তার কারণে প্রশাসনিক স্থবিরতা দেখতে পাচ্ছি। তো এই কারণে গণঅভ্যুত্থানের যারা কর্তা ব্যক্তি, চিন্তক, রাষ্ট্রচিন্তক পক্ষের লোক, অনেকেই খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলার চেষ্টা করছেন যে আপনি এই কাজগুলো ইমিডিয়েটলি করেন। যেমন বলা হচ্ছে যে আপনি এখন প্রধান উপদেষ্টা। কার উপদেষ্টা? রাষ্ট্রপতির উপদেষ্টা। রাষ্ট্রপতিকে শেখ হাসিনার মনোনীত বিশ্বস্ত নিয়োগকৃত একজন ভদ্রলোক, এবং এই ভদ্রলোককে আপনি যতটা নির্বিষ মনে করছেন, যতটা ভদ্র মনে করছেন, এটি তিনি সময় মতো সেই ভদ্রতা দেখাতে পারবেন, এই আস্থা রাখাটা নিতান্তই নির্বুদ্ধিতা। এর কারণ হলো তার নিয়োগকর্তা বা আশেপাশের পরিবেশ, আন্তর্জাতিক পরিবেশ কখনো যদি তাকে কমপ্লাই করে কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেমন ধরুন তিনি পরিস্থিতির চাপে পড়ে শেখ হাসিনাকে পদচ্যুত করেছেন, তিনি পরিস্থিতির চাপে পড়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, পরিস্থিতির চাপে পড়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ বাক্য পাঠ করিয়েছেন। তো একই মানুষকে যদি আবার সেই পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সেই একই বক্তব্য তিনি, একই কর্মকাণ্ড তিনি করতে পারেন। তো সেই কারণে কি হচ্ছে যে এই পদটিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এটি ইউনূস সাহেবের যারা আপনজন তাদের একেবারে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো যে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী আপনি যখন প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রীদের প্রধান হবেন, তো সেক্ষেত্রে আপনাকে একটা পার্লামেন্ট থাকতে হবে। যদি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হতে হয়, ইউ মাস্ট হ্যাভ এ রিপ্রেজেন্টেশন, পাবলিক রিপ্রেজেন্টেশন, যেটি এই মুহূর্তে নেই। তো কাজেই প্রধানমন্ত্রী যদি কেউ পরিচয় দিতে চান, তাহলে তিনি 2য় ক্যাটাগরির প্রোটোকল পাবেন আন্ডার দ্য প্রেসিডেন্ট, যেহেতু সংসদ নেই। এই অবস্থায় সারা দুনিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাষ্ট্রীয় প্রোটোকল, এটি সরকার প্রধান হিসেবে হবে না, এটি প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী হিসেবে হবে। এখন বলতে গেলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বলতে যা বোঝায়, আপনি চোখে মুখে যাই বলেন না কেন, ইমপ্লাইড পাওয়ার বলতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন সরকারের প্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের যে রাষ্ট্রপতি, সেই ক্ষমতা তিনি ভোগ করছেন। পার্লামেন্ট নেই, জরুরি অবস্থা জারি করার ক্ষমতা তার, মার্শাল ল জারি করার ক্ষমতা তার, এবং যে কোনো ডক্টর ইউনূসকে তিনি যদি এখন বহিষ্কার করতে চান, সরকার ভেঙে দিতে চান, এমনকি সেনাপ্রধানকে তিনি পদচ্যুত করতে চান, এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয়, 1-2 বিষয়, একটা তুড়ি দিয়ে তিনি এই কাজটি এক মুহূর্তে করে ফেলতে পারেন। এবং যদি তিনি সেই কাজটি করে ফেলেন, আপনি আমি রাগারাগি করতে পারবো, গালাগাল করতে পারবো, কিন্তু রাষ্ট্রযন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতির কথা মতো চলতে হবে। কাজেই যখন পার্লামেন্ট চলে, তখন রাষ্ট্রপতির যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তার যে ক্ষমতা, আর এখন যে ক্ষমতা, সেই ক্ষমতার সঙ্গে মানে কোনো অবস্থাতেই তুলনীয় নয়। তো এই জন্য সবাই বলার চেষ্টা করছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হতে হবে যদি তাকে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হয়, অন্যথায় তিনি সব দিক থেকে ঝুঁকিতে থাকবেন। আরেক পক্ষ বলার চেষ্টা করছেন যে তিনি যদি উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা, এটা সংবিধানেও নেই, পৃথিবীর কোনো কালচারেও নেই, এটি কেমন যেন একটা বেসরকারি অরাষ্ট্রীয় পদ, উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট। এখন চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট সেই বাইডেনের অ্যাডভাইজার হিসাবে এরকম হাজার হাজার অ্যাডভাইজার বাইডেনের আছে। তো বাইডেনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার, এরকম একজন অ্যাডভাইজার বাংলাদেশে এসেছিল, ভুয়া অ্যাডভাইজার। আসলে তিনি অ্যাডভাইজার ছিলেন, কিন্তু আমরা তাকে ভুয়া বলি। এই বিএনপির অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করার ফলে তাকে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হলো। তো অ্যাডভাইজার, প্রেসিডেন্ট অ্যাডভাইজার বা নরেন্দ্র মোদী সাহেবের অ্যাডভাইজার, কিংবা ধরুন রাজার অ্যাডভাইজার, তো এটা এরকম কোনো রাজনৈতিক পদ নয়, রাষ্ট্রীয় পদ নয়, যেটা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। কাজেই জাতিসংঘে তিনি যাবেন, ভাষণ দিবেন, বা অন্য যা কিছুই করবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, সেটি এই চিফ অ্যাডভাইজার যে পদ, এটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার যে ঘোরাফেরা, এটি তার সম্মান বাড়বে না, বরং কমবে, রাষ্ট্রের মর্যাদা কমবে। ব্যক্তি ইউনূসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা চিফ অ্যাডভাইজার হিসেবে আমাদের দেশের মধ্যে যেভাবে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, এটা আন্তর্জাতিক অঙ্গনে একেবারেই সম্ভব হবে না। এই বিষয়টি বলার চেষ্টা করছেন। আবার যারা বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, তিনি বা তার যারা লোকজন উপদেষ্টা না হয়, তারা যদি প্রধানমন্ত্রী হন বা মন্ত্রী হন, এটারও কোনো লিগ্যাল ভিত্তি থাকবে না, এটা জাস্ট বলার মতো, শুনতে ভালো শোনাবে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কথাগুলো বলা হবে। কিন্তু সেটা কি হবে? সেটা হলো এরশাদের ক্যাবিনেটে যারা মন্ত্রী ছিলেন তাদেরকে এরকম, বা কোনো সামরিক ক্যাবিনেটে যদি কেউ মন্ত্রী থাকেন, সামরিক শাসন যখন চলে তখন মন্ত্রী, প্রধানমন্ত্রী, এই ধরনের পদ পদবি, ভাইস প্রেসিডেন্ট, তাদের যেরকম থাকে সেরকমই থাকবে, কিন্তু মূল ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে। তো এরকম একটা জটিল যে অবস্থা তৈরি হয়ে গেল বাংলাদেশে, এই জটিল অবস্থাতে আসলে সাহস করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু তিনি একটা জায়গাতে বসে গেছেন এবং তিনি ইচ্ছা করলে এখান থেকে বেরোতে পারবেন না, কারণ এই ক্ষমতার যে চেয়ারটি, এটি ওয়ান ওয়ে ট্রাফিক। এই জায়গাতে একবার কেউ বসলে তাকে এখান থেকে সহজে ছাড় দেওয়া হয় না, কখনোই ছাড় দেওয়া হয় না। তো পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার এটি সাধারণত খুব কম হয়। তো কাজে এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে ছিলেন না,
এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সহযোগিতা করতে চাই। যারা রাজপথ থেকে আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন, আপনাদেরকে বলি, আমরা আপনাদের সহযোগী। আন্দোলনে ছিলাম সহযোগী, সংগ্রামে ছিলাম সহযোগী, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম আমরা সহযোগী। এখন এই ক্রান্তিকালে রাষ্ট্র পরিচালনায় আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আমাদের কথা যদি কানে তুলবার মতো ফুরসত আপনাদের না থাকে, কান পর্যন্ত কিভাবে পানি পৌঁছাতে হয় সেই পথ কিন্তু আমাদের জানা আছে। আমি বিশেষ করে এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি, গায়ে পরে সহযোগিতা করতে চাই। আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ফেলতে চান, সে পা ভেঙে গুড়িয়ে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমরা ইসলামী রাজনীতি করি, এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন যৌবনকে আমরা উৎসর্গ করতে চাই। আপনারা কে কি রাজনীতি করবেন আপনাদের বিষয়। আমরা আমাদের আদর্শ আপনাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই না, কিন্তু আমাদের রাজনীতির প্রতি যদি কেউ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকানোর চেষ্টা করেন, চোখ উপড়ে ফেলবো। আমরা কারো করুণা চাই না, অধিকার চাই। ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। অধিকার যদি সহজে না দেয়, অধিকার আদায় করে নিতে পারি। রক্ত দেয়, অধিকার আমরা আদায় করে। আমাদের এই কথাগুলো, আমাদের অবস্থান এবং আমাদের এই বাংলাদেশের গণমানুষের সঙ্গে আমাদের রিলেশনটাকে নতুন করে পড়ে নেবেন। যদি কেউ যদি আমাদের ব্যাপারে অন্য কোনো ভাবনা ভাবতে চান, তাহলে আপনাদেরকে রাজপথে মোকাবেলা করার থাকলো। সাথী ও বন্ধুগণ, একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক। আর কোন শিক্ষাঙ্গনে তোফাজ্জলদের মতো আর কোন মানুষকে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয়, সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপনিবেশহীন উপনিবেশবাদমুক্ত স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। গতকালই দুইটা খবর এসছে শেখ হাসিনাকে নিয়ে। আমি মনে করি এই দুটোর ব্যাপারে একটু কথা বলা দরকার এবং ভারতের অ্যাটিটিউড টুয়ার্ডস শেখ হাসিনা আমাদের বুঝতে সাহায্য করবে এবং আমরা জনগণ কি চাই সেটা একটু আমাদের বলা দরকার। একটা খবর হচ্ছে, যেটা আসিফ নজরুল আইন বিষয়ক উপদেষ্টা, তিনি আরো অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন, কিন্তু এটাই তার প্রধান মন্ত্রণালয়, প্রথম তিনি সেখানেই ছিলেন। তিনি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত থেকে ফেরত চাওয়া হবে। গতকাল একটা ব্রিফিংয়ে তিনি এরকম বলেছেন। তিনি বলছেন, আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিক্টেড ব্যক্তি থাকে, তিনি সাবেক প্রধানমন্ত্রী হন যেই হন, ওনার প্রত্যার্পণ আমরা চাইতে পারি। মানে আমাদের এখানে যদি কনভিক্টেড হয় তাহলে চাওয়া যেতে পারে, কিন্তু আমরা জানি এর মধ্যে প্রসেস শুরু হয়েছে তার বিরুদ্ধে আইন এবং বিচারিক প্রক্রিয়ার। সেই বিচারিক প্রক্রিয়ায় কোনো একটা পর্যায়ে সেটা চাওয়া যেতেই পারে। এবং ডক্টর ইউনূসও কয়েকদিন আগে পিটিআই এর সাথে ইন্টারভিউতে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছিলেন, শেখ হাসিনা ভারতে যতদিন আছেন আমরা তাকে ফেরত চাইবার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে, তাকে কোনো কথা বলা যাবে না, এই ধরনের একটা কথা বলেছিলেন। যদিও এর পরপরই শেখ হাসিনার দুটো অডিও রেকর্ডিং, ফোন কল রেকর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে। এটা ফাঁস হয়নি, তারা পরিকল্পনা করে এটা করেছেন এবং আমি ধারণা করি বা আমরা ধারণা করতেই পারি ডক্টর ইউনূস যা বলেছেন সেটার পাল্টা কিছু করার জন্যই। এদিকে প্রথম যখন তিনি দিল্লি ছিলেন, এই ধরনের একটা খবর এসেছিল প্রথম দিকে, এমনকি তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও তার সাথে দেখা করতে পারেননি। তিনি নিজে এই ধরনের একটা টুইট করেছিলেন। সেই টুইটে তিনি ক্লিয়ারলি জানিয়েছিলেন যে তিনি পারেননি। উনি বলছেন, এই কঠিন সময় আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। মানে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন তার কন্যা থাইল্যান্ডে ছিলেন, কারণ তিনি WHO একটা রিজিওনাল দায়িত্বে আছেন এবং ভারত তার প্রভাব খাটিয়ে এটা নিশ্চিত করেছিল, যেখানে ভোটাভুটির ব্যাপার তার প্রভাবের অনেকগুলো দেশকে দিয়ে ভোট দিয়ে এটা নিশ্চিত করেছিল। আমরা বুঝতে পারি কেন এটা করেছে, এটা অনেক আলোচনা আমরা করেছি। যাই হোক, তখন রিপোর্ট এসেছিল যে ভারতীয় কর্তৃপক্ষই সম্ভবত তাকে দেখা করতে দেয়নি। তার মানে এই ধরনের একটা ধারণা আমাদের সামনে আনা হচ্ছিল যে শেখ হাসিনাকে আইসোলেটেড করে, নজরবন্দি না হয়ে আইসোলেটেড করে রাখা হয়েছে। কিন্তু সম্প্রতি দেখা গেল তিনি রীতিমতো পার্কে ঘুরে বেড়াচ্ছেন, মজা করে বেড়াচ্ছেন। একটা রিপোর্ট এসছে, এটা ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকা, যেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভারতের পত্রপত্রিকাতেও এসছে। আমি পড়ি, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 2 মাস হলো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন। তবে তিনি দিল্লি ঠিক কোথায় আসেন সেটা স্পষ্ট নয়।
এ নিয়ে ভারতকে তেমন কিছু জানায়নি, অবস্থান নিয়ে নানান রকম আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস, যেখানে বলা হয়েছে মিয়া সাইমা ওয়াজেদের সাথে দিল্লিতে আছেন শেখ হাসিনা, এমনকি তাকে একটি পার্কেও ঘুরতে দেখা গেছে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে ভারতীয় এলিট শ্রেণী ব্যক্তিগতভাবে দাবি করেছেন শেখ হাসিনা এখন ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন, তার মেয়ে সাইমা ওয়াজেদও তার সঙ্গে আছেন। শুধু তাই নয়, তাকে সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে। মানে উনি আছেন এবং খুবই আনন্দের সাথে মজার সাথে আছেন। অবশ্যই এটা সত্য যে বাংলাদেশে তিনি যেভাবে ছিলেন সেই তুলনায় ভারতের এখনকার থাকাটাকে খুব মজার সাথে বলা যাবে না। তিনি রীতিমতো মধ্যযুগীয় সম্রাজ্ঞী থেকে মোটামুটি একজন সাধারণ নাগরিকে পরিণত হয়েছেন, কিন্তু তিনি সেখানে পার্কে ঘুরে বেড়াচ্ছেন সেটাও দেখাচ্ছে। এবং আমি ধারণা করি এই যে তিনি বাইরে আসছেন ঘুরছেন, এটা তো এক ধরনের চাপের প্রশ্ন হতে পারে যে ভারত সরকারের কাছে বাংলাদেশ, তার অবস্থান, তিনি খুবই স্বাভাবিক জীবনযাপন করছেন, এটা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের কাছে ভালো লাগবে না। কারণ তার এই স্বাভাবিক জীবনযাত্রার সাথে এটাও সম্ভব যে তার দলের পালিয়ে যাওয়া বহু লোক ভারতে আসবে এবং তার সাথে সলা পরামর্শ করবে কিভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে ডোবানো যায়। এবং আছেন তো ভারতেই, সুতরাং তাদের আরেক সঙ্গী, তাদের প্রভু ভারত সহ কিভাবে ডিস্টেবিলাইজ করা যায় সেই চেষ্টাগুলো করতে পারে। এবং এটা করার কারণ হচ্ছে এই মেসেজটা আমাদের সামনে আনা, আমি সেটা মনে করি। দুটো ব্যাপার, একটা হচ্ছে আমরা যতই চাই শেখ হাসিনা সেখানে না থাকুক, তাকে আমাদেরকে ফেরত দিক, কিন্তু থাকলেও তিনি একেবারে খুব আইসোলেটেড ভাবে আছেন, এটাও মানুষ হয়তো পছন্দ করতো। উনি চুপচাপ আছেন, আইসোলেটেড আছেন, কিন্তু না, তিনি চুপচাপ নেই, তিনি কল রেকর্ড ছাড়ছেন। আমি ধারণা করি এরকম কল রেকর্ড আরো ছাড়া হবে এবং তিনি বেশ ভালো আছেন, মৌজ মাস্তিতে আছেন। এই জিনিসটা আমাদেরকে জানানো হচ্ছে, এটা আমাদেরকে জানানো হচ্ছে, আমাদেরকে পাত্তা দিচ্ছি না তোমাদের কথা এটা দেখানোর জন্য। অ্যাট দ্য সেম টাইম এটা আরো গুরুত্বপূর্ণ, হয়তো আওয়ামী লীগের লোকজন যারা আছে, আওয়ামী লীগের এখনো গুরুত্বপূর্ণ একটা পার্সেন্টেজের ভোটার আছে, তারা ভোটে খুব খারাপ করবেন, কিন্তু পপুলার ভোটের কথা যদি বলি পার্সেন্টেজটা খুব ছোট না। তাদেরকে এক ধরনের মোটিভেট করা, এই মোটিভেট করে তাদেরকে চেষ্টা করা হচ্ছে ভবিষ্যতে তারা মাঠে যাতে থাকে এবং যাবতীয় ডিস্টারবেন্স তৈরি করে। মাঠে তারা পাল্টা এই সরকারকে ফেলে দেবে সেই রকম শক্তি সঞ্চয় করা, সেরকম মুভমেন্ট করা ইম্পসিবল বলে আমি মনে করি। কিন্তু তাদের এই শক্তিটা আছে এবং তাদেরকে এই সাহসটা দেয়া, তাদেরকে এই মোটিভেশনটা দেয়া যাতে মাঠে ঝামেলা তৈরি করে। ওই যে বলেছিলাম শেখ হাসিনা 91 সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির কাছে পরাজিত হওয়ার পর ফেয়ার নির্বাচনে, যেটাও মেনে নেননি, সূক্ষ্ম কারচুপি বলেছিলেন, তারপর তিনি সংসদে বলেছিলেন যে এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেব না, স্পষ্টভাবে বলেছিলেন। সো ক্ষমতায় ফিরতে পারুক না পারুক এই সরকারকে একদিনও মানে শান্তিতে থাকতে দেবেন না, এই নীতিতে তিনি এবং তার প্রভু ভারত থাকতেই পারে। আমি গতকাল একটা ভিডিওতে বলেছি ভারত প্রকাশ্যে এখন বাংলাদেশের সাথে এক ধরনের রিঅ্যালাইনমেন্টের কথা বলছে, সম্পর্ক তৈরির কথা বলছে, এনগেজমেন্টের কথা বলছে। এটা কতগুলো স্বার্থের কারণে। ভেতরে ভেতরে ভারতের মতো রাষ্ট্র যারা তাদের পররাষ্ট্রনীতিতে একটার পর একটা স্টুপিডের মতো কাজ করে, সেই ভারত এই সংকটটা চলতে থাকুক, সংকট বাড়াতে থাকুক, সেই চেষ্টা করবে। সুতরাং তাদের এই যে কর্মী আছে, যে সংখ্যক কর্মী আছে, তাদেরকে সাহস দেয় এবং মাঠে রাখার জন্য এই কাজগুলো তারা করবে। আমাদের জায়গা থেকে আমরা চাইবো শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন, মজা করে বেড়াচ্ছেন, আমরা নাগরিকরা অন্তত এটা নিয়ে ক্ষুব্ধ আছি। এটা শুধু শেখ হাসিনা তো না, আসলে ভারতের কর্তৃপক্ষ তাকে এটা করতে দিচ্ছে, সেটা আমরা কোনো রকম ভাবেই মেনে নেব না। ডক্টর ইউনূসের সাথে সুর মিলিয়ে আমরা বলতে চাই শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত তিনি যতদিন ভারতে আছেন চুপ থাকবেন। এবং এটা যোগ করতে চাই, উনি এভাবে পার্কে দলবল নিয়ে ঘুরে, অভিজাত পার্কে মৌজ মাস্তি করে বেড়াবেন না। এটা শুধু এখানে না, তিনি আরো বহু জায়গায় হয়তো তাকে দেখা যাবে, ওনাকে শপিং করতে দেখা যাবে, কদিন পর কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন, এই ধরনের জিনিস দেখা যাবে। মানে উনি খুব স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তার ডিজাস্টার কেটে গেছে, উনি যে প্রাথমিক হতচকিত বা হতবিবল অবস্থা সেটা কাটিয়ে এখন অনেক সামলে উঠেছেন। এই ধরনের মেসেজ যেটা তার দলের লোকজনকে দিতে চাইছেন। আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত। কারণ এই মুহূর্তে যে ব্যক্তিটা রাষ্ট্র ক্ষমতার প্রধান চেয়ারটায় বসে আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কে? আমেরিকার খুবই মিত্র, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে, নোবেল লয়ের থেকে শুরু করে, আমেরিকার যতগুলো নামি দামি বা হাই প্রোফাইল ক্যারেক্টার আছেন প্রত্যেকের কাছে একটা শ্রদ্ধার মানুষ, একটা আইডলিজমের মানুষ, একজন রেসপেক্টেবল মানুষ। তো সেই মানুষটা নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে এত আর্লি আপনারা এই ধরনের পরিকল্পনা করেন, সেটা কি হবে? হিতে বিপরীত হবে। এটা হইতে পারতো, ধরেন বিএনপির সরকার ক্ষমতায় বসছে, তারেক জিয়া তিনি যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, 2-1 বছর দেশ চালাই ফেলছেন, তখন হয়তো আওয়ামী লীগ একটা ইস্যুতে এটা এইভাবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতো, আমেরিকানরা ভাবতো এটা ওকে। এখন এই জিনিসগুলা এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতায় থাকাকালীন সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে তিনি সফর করেছেন। তো বাংলাদেশের মাটিতে বসে আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা কইরা নিশ্চিন্তে ঘরে ঘুমানো, এটা আসলে একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছিল সর্বশেষ, হাতে গোনা কয়েকজন ছাড়া। বিপিনুররা বলছে তারা কিন্তু ঘুমাইতে পারছে। তো যাই হোক, কিন্তু যখন শেখ হাসিনা বিদেশ সফর করতেন অথবা আওয়ামী লীগের বড় কোনো এমপি টেমপি বিদেশ সফর করতেন, সেখানে কিন্তু স্থানীয়ভাবে বিএনপি অথবা জামাতের যারা নেতাকর্মীরা আছেন তারা তাদেরকে সেখানে কালো পতাকা দেখাইতো, প্লে কার্ড দেখাইতো, মাঝে মাঝে স্ল্যাং ইউজ করতো, আবার অনেক সময় হাতাহাতিতে জড়াই যেত নিজেরা, মানে নেতাকর্মীরা আওয়ামী লীগ বনাম বিএনপি। তো একই স্টাইলে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্ভবত আজকে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। আর তার এই সফরে খুব বেশি মানুষ নাই, জাস্ট 7 জন সফর সঙ্গী আছেন। তো তিনি আপনার জাতিসংঘের একটা কনফারেন্সে ভাষণ দিবেন। আর এই ভাষণটা দেওয়ার ইস্যুতে তার যে এই যে আমেরিকাতে যাওয়া যে পরিকল্পনাটা, সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ।
একটা প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর এবং জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান তিনি আপনার এই বক্তব্য দিয়ে জানিয়েছেন যে একটা বড় প্রতিবাদ দেখাতে চায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এই কারণে দলের নেতারা যুক্তরাষ্ট্র এবং আশেপাশের দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আগামী 24শে সেপ্টেম্বর দুপুর 2টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের সেন্ট্রাল ট্যাক্সি হোল্ডের প্রতিবাদ র্যালি এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করা হবে। এদিকে নিউ ইয়র্কে ইউনুস সাহেবের যাওয়ার কথা আছে। আর 27 সেপ্টেম্বর সকাল 11টায় জাতিসংঘের আপনার যে সদর দপ্তর আছে দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আশেপাশে থাকা বা মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন স্টেটে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মরণকালের সবচেয়ে বড় এই প্রোগ্রামটা করবে। এখন প্রশ্ন হচ্ছে এই প্রোগ্রামটা থেকে আওয়ামী লীগ আসলে কি অর্জন করতে পারবে? আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসকে যে পরিমাণ সাপোর্ট করছেন, ইভেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমা দেশগুলো ডক্টর ইউনুসকে যেভাবে অভিবাদন দিয়েছেন, পাশাপাশি বর্তমানে বিভিন্ন লুটপাটের কারণে অর্থনীতি যে ভঙ্গুর অবস্থায় আছে সেখান থেকে বিদ্যুৎ সেক্টরের টাকা পাবলিক তো বিল দিয়েছে, টাকা গেছে কই? এই মন্ত্রী এমপিদের পেটে হান্দাই গেছে। বিভিন্ন জায়গায় যে মানে আকাশ পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর। আর এই ভঙ্গুর অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য ডক্টর ইউনুস ক্ষমতাটাকে সুন্দরভাবে পালন করতে পারে বা রাষ্ট্রটাকে চালাইতে পারে, তাহলে এটা ডক্টর ইউনুসের জন্য যেমন সফলতা, বাংলাদেশের রাজনৈতিকভাবে একটা সফলতা। আর এই সফলতাটাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছেন। এখন ডক্টর ইউনুস তার এহারা গেহারা ক্যারেক্টার না যে তিনি ওইখানে গেলেন কালো পতাকা দিল বা তাকে নিয়ে একটা নেগেটিভ একটা ইমপ্রেশন অথবা সামহাউ তৈরি হবে, এগুলো কিছুই হবে না। বরঞ্চ যতটুকু আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পরিমাণ তারা ইউনুস সাহেবকে নিরাপত্তা দিবেন। আর এই ধরনের কর্মসূচিতে তিনি যেন কোনো ধরনের ঝামেলা না পড়েন সেটি স্থানীয় প্রশাসন কর্তৃক ম্যানেজ হবে। এখন আওয়ামী লীগ সেখানে যাবে তো বিএনপি তো ঘোষণা দিতে পারে, জামাতও ঘোষণা দিতে পারে যে আমরাও এখানে দাঁড়ামো, তখন পরিস্থিতি কোন দিকে হবে বা যাবে? সেখানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের কিছু কিছু সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত। বিশ্বের কাছে নিজেদের মান সম্মান, এমনি তো চোর বাটপার লুটেরা হিসেবে অনেক পয়সা টয়সার খবর বাড়ি গেছে, এগুলো বাদ দেন। বাদ দিয়া এগুলো যদি করার চিন্তা থাকে, অদূর ভবিষ্যতে রাজনৈতিক দল যখন কেউ ক্ষমতায় আসে তারাও দুর্নীতি লুটপাটে ব্যস্ত হলে। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আপনারা দেখলেন, আর কথা বাড়াবো না, ভিডিওটি শেষ করবো। যাবার আগে সবাইকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করব। তো যাবার আগে বলবো, প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটা আপনারা শুনেছেন, আপনারা তার সাথে একমত কিনা? অবশ্যই আমরাও চাই তার নামে যে রেস্ট্রিকশনটা করা হয়েছে সেটা যেন উঠিয়ে নেওয়া হয়। আপনারা সবাই জানেন ফেস দ্য পিপল খুবই বড় একটা ফেসবুক পেজ, তারাও কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে একটি লাইভ টকশো করতে গিয়ে তাদের পেজের মনিটাইজ চলে যায় এবং রেস্ট্রিকশন চলে আসে। আমার ভাই দুঃখ লাগে, লক্ষ লক্ষ টাকা যে পেজ থেকে আমি ইনকাম করেছি সেই পেজটা আর একটা টাকাও ইনকাম করতে পারে না রেস্ট্রিকশন খাওয়ার পরে। তাতে আফসোস নেই, তবে আলহামদুলিল্লাহ স্বৈরাচারের বিদায় হয়েছে, স্বৈরাচারের পতনও হয়েছে, আলেম ওলামাদের দুশমনের পতনও হয়েছে। আমার টাকা গেছে, আমার পেজ গেছে, খুশি আমরা, অবশ্যই খুশি। ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।